ইন্ডেক্স। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এইডস টু সিলেকশন, যে কিসের অন হোয়াট গ্রাউন্ড or on what basis আমরা বার্ডকে সিলেকশন করতে পারি। প্রথমটা আমরা পড়েছিলাম মাস সিলেকশন অর ইন্ডিভিজুয়াল সিলেকশন, এবং দেন পড়েছিলাম আমরা ফ্যামিলি সিলেকশন, এবং ফ্যামিলি সিলেকশনের ভিতরে একটা সিলেকশন আমরা করেছিলাম অসবর্ন ইন্ডেক্স, তাই না? যে আমরা অ্যানিমেলের পারফরমেন্স, বার্ডের পারফরমেন্স এবং তার প্যারেন্টাল পারফরমেন্স, দ্যাট মিন্স শায়ার ফ্যামিলি অ্যাভারেজ এন্ড ড্যান ফ্যামিলি অ্যাভারেজ, দুইটা যোগ করে আমরা একটা ইন্ডেক্স ভ্যালু তৈরি করি। সেই ভ্যালুর উপর ভিত্তি করে আমরা বার্ডকে তারা কি সিলেকশন যাবে অথবা তারা কালিং এ যাবে সেই ডিসিশনটা মেক করি। এটা ছিল তোমার অসবর্ন ইন্ডেক্স। আর মাল্টিটেড সিলেকশন এবং মাল্টিটেড সিলেকশনকে আমরা বলতেছি যে সিলেকশন ইন্ডেক্স, এবং মাল্টি মানে হলো মোর দেন টু, তাই না? যে আমরা যখনই একাধিক ট্রেডকে একত্রে কনসিডার করে একটা ডিসিশন মেক করি তাকে আমরা বলি মাল্টিটেড সিলেকশন, অথবা এটাকে আমরা বলি সিলেকশন ইন্ডেক্স, অথবা বলি টোটাল স্কোর সিলেকশন। এইখানে দেখো যে লেখা আছে টোটাল স্কোর সিলেকশন সিস্টেম। হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, সেইখানে আমাদের তোমার সিলেকশনটা হবে তোমার অনেকগুলো ট্রেড একত্রে, 3টা 4টা 5টা 6টা। তাহলে এইখানে আমরা বলেছি যে several trades are considered simultaneously, এটাকে আমরা টোটাল স্কোরও বলি। এবং এখানে ইকোনমিক ইম্পর্টেন্স, যেটাকে রিলেটিভ ইকোনমিক ওয়েট আমরা বলি, এটা গুরুত্ব দিতে হবে। ফর এক্সাম্পল, আমাদের যদি এই প্রোডাকশন যদি আমাদের টার্গেট থাকে সিলেকশনের, আমরা যদি লেয়ার বার্ডকে সিলেক্ট করি, তাইলে কোন ট্রেডকে আমরা ওয়েট দিব সবচেয়ে বেশি? এগ প্রোডাকশন অবভিয়াসলি, যে আমাদের কয়টা এগ সে পারতেছে পার ইয়ারে। তারপরে আমরা তো যাবো যে ফিড এফিসিয়েন্সি, তারপরে এইজ এট ফার্স্ট পিউবার্টি, কতদিনে ডিম দেওয়া শুরু করেছে, পারসিস্টেন্সি কিরকম, তার ডিজিজ ইনসিডেন্স কিরকম, সেগুলো তো যাবো। কিন্তু মেইন ইকোনমিক ওয়েটটা হবে আমার এগ প্রোডাকশনের জন্য। সিমিলারলি যদি আমাদের সেটা ব্রয়লার মিট টাইপের হয়, সেখানেও নো ডাউট সেটা হবে কিসের জন্য? আমাদের সেখানে ওয়েটটা দিতে হবে কোন ট্রেডের জন্য? গ্রোথ রেট, তাই না? যে প্রতিদিন অথবা আর্লি সে কতটুকু বাড়তেছে এবং কতটুকু খেয়ে সে কতটুকু রিটার্ন দিচ্ছে, এইগুলো হলো আমার ওয়েট দেওয়ার সবচেয়ে। এবং সেইখানে ডিম এগ প্রোডাকশন একটু কম হলেও আমাদের অসুবিধা নাই, এই জন্য আমাদের ওয়েটটা হবে আমাদের জন্য গ্রোথের জন্য, দেন যাবে হলো তোমার তার এফসিআর, দেন যাবে তার এগ প্রোডাকশন এবং ডিজিজ রেজিস্ট্যান্ট হোয়াটএভার ইট ইজ। কিন্তু যদি সেটা লেয়ার হয়, সেখানে আমরা দিব এগ প্রোডাকশন নাম্বার 1 প্রাইম কনসিডারেশন, এবং সেই ক্ষেত্রে আমার ওয়েটটা দিতে হবে বেশি। তো এখন যেহেতু এবং এটাই বলা হয়েছে এখানে যে ওয়েট ডিপেন্ডিং অন দ্য ইকোনমিক ইম্পর্টেন্স, হেরিটেবিলিটি এন্ড ইন্টার রিলেশনশিপস। একটা স্কোর আমরা তৈরি করব, মানে প্রত্যেকটা ট্রেডের জন্য একটা স্কোর থাকবে, তারপরে সকল স্কোরকে আমরা অ্যাডাপ্ট করে একটা টোটাল স্কোর ইন্ডেক্স তৈরি করব, এবং এই টোটাল স্কোরের উপর ভিত্তি করে আমি হয়তো বা টপ 10%, টপ 20% সাধারণত আমি সিলেকশন নিয়ে নিব। ওকে, তো এইটাই হলো তোমার মোস্ট এফিসিয়েন্ট এটা মেথড কম্পেয়ার টু আদার্স। যে অন্যান্য যে মেথড গুলো ছিল, হয়তো বা একটা ট্রেড বা দুইটা ট্রেডকে আমরা কনসিডার করতে পারতাম, এই মাল্টি ট্রেড সিলেকশনে আমরা অনেকগুলো ট্রেডকে একত্রে নিয়ে একটা ইন্ডেক্স ভ্যালু তৈরি করতে পারি। সেই ইন্ডেক্স ভ্যালু দিয়ে আমরা এটাকে অ্যানিমেলকে সিলেক্ট করতে পারি। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, তাহলে ইন্ডেক্সটা কিভাবে আমরা করি? আই ফর ইন্ডেক্স, সিলেকশন ইন্ডেক্স, b1 x1, b2 x2, b3 x3, bn xn. এখানে b1 that means bis are the economic weight, relative economic weight for a particular trade, for each trade. x1 একটা trade, x2 একটা trade, x3 একটা trade, and up to xn পর্যন্ত ট্রেড গুলো, এবং প্রত্যেকটার সাথে আমার রিলেটিভ ইকোনমিক ওয়েট যুক্ত করে দিতে হবে। এখন বলতে পারো যে স্যার, আমরা তাইলে ইকোনমিক ওয়েটটা কিভাবে বের করব? যে এটা তো আমি কি এগ প্রোডাকশনের জন্য 60% দিব, না 50% দিব, না 40% দিব?
এবং এটা বের করার অনেকগুলো মেথড আছে। তবে মেট্রিক অ্যালজেব্রা তোমরা যেটা করেছো যে তার ভেরিয়েন্স, কোভেরিয়েন্স এবং হেরিটেবিলিটির উপর ভিত্তি করে এই ওয়েট গুলো দেওয়া হয়, এবং মার্কেট ভ্যালু সহ, যে আমরা যে তার কোনটার মার্কেট ভ্যালু কত, প্লাস তার কোভেরিয়েন্স, ভেরিয়েন্স এবং হেরিটেবিলিটি, এর উপর ভিত্তি করে আমরা ওই ইকোনমিক ওয়েটটাকে ডিসাইড করতে পারি লার্জ স্কেল স্যাম্পল থেকে। এবং এটা কিন্তু স্পেসিফিক, তুমি এখানে বাংলাদেশে গবেষণা করবা, বাংলাদেশের জন্য ওইটা আমাদের নিজস্ব করতে হবে। এটা আমেরিকা অথবা ইউরোপের কোনো স্ট্যান্ডার্ড এখানে এসে ফলো করলে হবে না। ঠিক আছে? তাহলে এটা হলো একটা ইন্ডেক্স, যেটা আমরা এখানে বলেছি যে আমরা অনেকগুলো ট্রেডকে একত্রে করে প্রত্যেকটা বার্ডের জন্য এক একটা ইন্ডেক্স ভ্যালু থাকবে। যেমন তোমাদের প্রত্যেকের একটা করে আইডি থাকে, এরকম প্রত্যেকটা বার্ডের ইন্ডেক্স, এবং সেখানে তুমি সেখান থেকে বের করতে পারবে। এবং তাহলে তোমার কি করতে হবে, এইখানে প্রত্যেকটা বার্ডের ইন্ডিভিজুয়াল রেকর্ড তোমাকে রাখতে হবে। এবং দেখো তোমার যদি এখন 5000 বার্ড থাকে, তাইলে এরকম কেজে ট্র্যাপ নেস্টিক সিস্টেম তৈরি করতে হবে, যে হ্যাঁ আমি 5000 বার্ড রাখবো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রেকর্ডিং সিস্টেম আমার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি ইন্ডেক্স ভ্যালু বের করতে পারবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। এখন দেখো এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে যে ফেনোটাইপিক পারফরম্যান্সের উপরে কিভাবে আমরা ইন্ডেক্স ভ্যালুটা বের করতে পারি। সাধারণত 100 মার্কস রিলেটিভ ইকোনমিক ওয়েট, এটা 100 এর মধ্যে তোমাকে কত দিবা কোন ট্রেডের জন্য সেটা তুমি করবা। যেমন এখানে 4টা ট্রেড নেওয়া হয়েছে, 1 2 3 4, 20 উইকস বডি ওয়েট কতটুকু, এটার ওয়েট দিয়েছে মাত্র 20%। এই যে ফার্স্টে কে আগে ডিমে আসতেছে পরে ডিমে আসতেছে, এটার জন্য 10। দেখো এগ নাম্বার আপ টু 280 ডেজ অফ এজ 50 মার্কস, তার মানে টোটাল স্কোরের ইকোনমিক ওয়েটের 50% দেওয়া হয়েছে 280 দিনের ডিম। তার মানে এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কেন 280 দিনের ডিম দেওয়া হয়েছে। মুরগি সাধারণত কতদিন বয়সে ডিম পারে? হুম 18 থেকে 20 সপ্তাহ। 18 থেকে 22 সপ্তাহ। হ্যাঁ, এর রেঞ্জটা বেশি হয়ে গেছে, মানে 20 এর কাছাকাছি আর কি, 20 21 19 হয়, 18 তে আসা শুরু হয়। যাই হোক, আমরা যদি 20 উইকস ধরি, তার মানে 20 উইকস এর 140 দিন, তাহলে বাকি থাকে আর কত দিন? 140 দিন, তাই না? স্যার 280 দিনের মধ্যে 140 দিন যদি সে ডিম পাড়া শুরু করে, বাকি 140 দিন, তার মানে সেখানে আর কত? আরো 20 সপ্তাহ, তাই না? আর আমরা রাখি মুরগিকে সাধারণত 52 সপ্তাহ পর্যন্ত, মানে পিউবার্টি আসার পর থেকে 1 বছর আমরা রেকর্ড করি ডিম। তাইলে আমরা দেখা গেছে যে এগ প্রোডাকশনের পিকে উঠতে, দ্যাট মিন্স সর্বোচ্চ এগ প্রোডাকশন 20 সপ্তাহে যদি আমরা সাপোজ 150 ডিম পাই, সরি 140 দিনে যদি আমরা 120টা ডিম পাই, তার মানে আমরা একটা অ্যাসিউম করতে পারি বাকি 32 সপ্তাহে তার আরো 1.2 টাইমস বা 1.3 টাইমস ডিম আমরা পাবো। সুতরাং ইটস এ গুড ইন্ডিকেশন যে তোমার প্রথম 20 সপ্তাহে সে কয়টা ডিম পারছে। কারণ তুমি যদি ইয়ার রাউন্ড তুমি সিলেকশন এক্সপেরিমেন্ট করো যে ডিম পাড়া শুরু থেকে আমি 1 বছরের রেকর্ড রাখবো, গুড, তুমি রাখতে পারো, কিন্তু 20 সপ্তাহ আমাদের একটা অ্যাজাম্পশন হয়ে যায় যে সে কিরকম গুড লেয়ার হবে না ব্যাড লেয়ার হবে। ঠিক আছে, এই জন্য এখানে 280 দিন ধরা হয়েছে। বুঝতে পারছেন ম্যাডামরা বা স্যারেরা? স্যার আরেকবার একটু বলতেন। এটা আমরা বলেছি যে তোমরাই বলেছো যে 20 সপ্তাহ বয়স হলো তার হলো অন এন এভারেজ মুরগি ডিম পাড়া শুরু করে, তাই না? জি স্যার। 20 সপ্তাহ হলে 140 দিন, আর বাকি 140 দিন হলে আরো 20 সপ্তাহ। তার মানে প্রথম 20 উইকসেই যদি এগ আমরা রেকর্ড রাখি, এটাই একটা ইন্ডিকেট আমাদের দেয় যে সে পরবর্তী আরো 32 সপ্তাহ, তার মানে 20 আর 32 হলো 52 সপ্তাহ, 52 সপ্তাহে 1 বছর, যে 1 বছর ব্যাপী কয়টা ডিম দিবে। এই জন্য আমাদের সারা বছর রাখা দরকার নাই, আমরা ব্রিডাররা করি কি আর্লি স্টেজে ডিম পাড়া শুরু থেকে 20 সপ্তাহের রেকর্ড আমরা রাখি।
ইউ গট দ্য পয়েন্ট? ইয়েস স্যার। এটাতে দেখো যে 50 আর হলো এগ ওয়েট, নো ডাউট। হ্যাঁ, বাংলাদেশে আমরা ছোট ডিম, বড় ডিম, মাঝারি ডিম, তারপরে জাম্বু সাইজের ডিম সবই এক দামে বিক্রি হয়। আসলে কিন্তু তা না, কারণ এগ গ্রেডিং সিস্টেমটা আমাদের হয় না। কিন্তু এগ ওয়েট একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। বড় ডিম, ভালো ডিম পারলে সেটা অবশ্যই তার দাম বেশি দিতে হবে। তাইলে এখানে আমরা 4টা ট্রেডকে কনসিডার করা হয়েছে দেখো, এবং তাদেরকে রিলেটিভ ইকোনমিক ওয়েট একটা দেওয়া হয়েছে 20, 10, 50, 20 এরকম করে। এটা একটা আরবিট্রারি ভ্যালু, যে মানে এটা কিন্তু আমরা, তুমি যদি এটার ফেনোটাইপিক ডেটা কালেকশন করো, ভেরিয়েন্স কোভেরিয়েন্স বের করি, হেরিটেবিলিটি বের করি, দেন মার্কেট ভ্যালুকে যাচাই করি, দেন আমাদের এটা কিন্তু 50 না 60 হইতে পারে। এগ ওয়েট আমাদের 20 পাবে না কখনো, কারণ এগ ওয়েটের উপর ভিত্তি করে আমাদের দেশে এগ মার্কেটিং করা হয় না, তাই না? জি স্যার। হ্যাঁ, এই জন্য এটা আরো কমও দিতে পারি। যাই হোক, একটা এক্সাম্পল তোমরা থার্ড ইয়ারে পড়ো যে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। যে 100 মার্কস দেওয়া হলো, এখন দেখো একটা এক্সাম্পল, আমরা এটার একটা প্র্যাকটিক্যাল, আর আমি প্রত্যেকটার সাথে সাথে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যাতে এটা বোঝা যায় তার ইমপ্লিকেশনটা কোথায়। সিলেকশন ইন্ডেক্স তোমাদেরকে ব্রিডিং এ পড়াবে, এই ইন্ডেক্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি এবং ইউজ করতে পারি সেটা আমি এখানে দেখাইছি। দেখো যে 3টা বার্ড আমরা এখানে নিলাম, 20 weeks body weight হলো 1.66 এবং 1.63, তাহলে ফ্লক এভারেজ হলো 1.65। ঠিক আছে, এরকম রিলেটিভ ইকোনমিক ওয়েট কত আমরা দিয়েছিলাম? 20, আগের স্লাইডে যেটা দেখিয়েছি, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, আর হলো এইজ এট ফার্স্ট এগ, এটাতে আমাদের দেখো 133 দিন, তারপর হলো 30 দিন, 140 দিন, এভারেজ হলো 137 দিন। আমরা এটা হলো ফ্লক এভারেজ। তোমার কাছে হয়তো বা 100 বার্ড আছে, 100 মুরগি থেকে আমরা মাত্র 3টা মুরগির উদাহরণ এখানে নিয়ে আসলাম, আর রিলেটিভ ইকোনমিক ওয়েট ছিল আমাদের 10 দিয়ে রাখলাম। এখানে হলো এগ নাম্বার, ঠিক আছে, এভারেজ এগ প্রোডাকশন, সে 271, অ্যানুয়াল আর অ্যানুয়ালি 273, 272, কিন্তু তুমি ফ্লকে পাইছো 269। রিলেটিভ ইকোনমিক ওয়েট হলো 50, এগ ওয়েট হলো এত, কিন্তু রিলেটিভ ইকোনমিক 20। এখন আমরা ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেট করব? ইন্ডেক্স I1, দ্যাট মিন্স বার্ড 1, 0.5, এই 0.5 টা কিভাবে আসছে? স্যার হাফ সিপ। না না, এটা আসছে এখানে দেখো 1.65 হইলো ফ্লক এভারেজ, আর ওই মুরগির ওজন 1.6, তাহলে 1.65 থেকে যদি তুমি তোমার 1.6 বাদ দাও তাহলে কত থাকে? স্যার 1.05 হবে না এখানে? হ্যাঁ স্যার 0.05 না, 0.05 হবে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাইলে এটা আমি ভুল করেছি, তাই না? 0.05 হবে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এটারে গুণ দিয়েছি আমরা কত দিয়ে? 20। 20। এটা হলো তার ইকোনমিক ওয়েটটা ছিল, তাই না? এইখানে দেখো এটা হলো এইজ এট ফার্স্ট এগ, যত তাড়াতাড়ি ডিমে আসে এটা পজিটিভ, তাই না? তাইলে এখানে দেখো 133 আর 137, তাহলে আমার কত হবে? 4 বিয়োগ করলে 4, 10। এরকম এখানে দেখছো আমাদের 171টা ডিম দিছে ওই বারটা, কিন্তু এভারেজ হলো 169, তার মানে এটা হলো 2 গুণ 50, আর এখানে 61 গ্রাম ছিল এগ ওয়েট, এভারেজ ছিল 60, 1 × 2, তাইলে এইখানে কত হবে? এখানে হবে 1, তাই না? 1 হবে 1, তাইলে 140, 60, 161, রাইট? এরকম একটা ইন্ডেক্স ভ্যালু আমরা বের করতে পারি। তদ্রূপ এটা বার্ড 2 তাই করেছি, কিন্তু এইখানে দেখো একটা জিনিস, এটা ছিল 1.63, এখানে হলো 1.65, তাহলে এখানে হবে কি 0.02, হ্যাঁ 20, আর এইখানে হবে -3 হয়েছে কেন দেখো, ইন্টু 10। কেন -3 হয়েছে বলতে পারবা? স্যার এটা বেশি, এভারেজের চেয়ে বেশি। 3 নম্বরে তার এভারেজ ব্লক এভারেজ ছিল 137 দিনে ডিম পাড়ার বয়স, আর সে হলো 140 দিন, তার মানে এটা হলো তার জন্য মেরিট না ডিমেরিটস, ঠিক আছে?
বুঝতে পারছো? जी सर। এই জন্য তাকে আমরা -3 দিয়েছি, যে কারণ সে এভারেজের চেয়ে আরো দেরিতে ডিম পাড়েছে, এটা হলো তার জন্য ডিমেরিটস নট মেরিটস। এই জন্য এই -3 ইন্টু 10, এটা 3, এই যে এখানে দেখো 69 72, এবং এইখানে হলো 62, 2 ইন্টু 20, তাহলে এখানে হবে কত 0.04, তাই না? এরকম হবে, তাই না? স্যার 0.4 হবে। হ্যাঁ 30 150 190 থেকে যদি 30 বিয়োগ 160, 160 থেকে যদি 0.4 দিয়ে বাদ দাও তাহলে কত হয় 159.6, এরকমই তো হওয়ার কথা, তাই না? 160.4। 160.4 জি স্যার। जी सर। কেমনে? ও এটা তো যোগ হবে। স্যার এটা এটা যোগ যোগ হবে। হিসেবে আছে। হ্যাঁ যোগ হবে, সরি ইউ আর রাইট, হ্যাঁ এটা হবে, তাই না? জি স্যার। হ্যাঁ তাহলে দেখো আমাদের 1 এবং 3 হলো অলমোস্ট কাছাকাছি সিলেকশন, আর কিন্তু বার 2 এর কিন্তু পারফরম্যান্স অনেক ভালো, যদিও তার 20 উইক বডি ওয়েট ছিল সেম 0, এখানে এভারেজ এটা দেখো এখানে হয়ে গেছে 7, যেহেতু এই যে ফার্স্ট এগের ক্ষেত্রে, তারপরে দেখো এইখানেও ডিম অবশ্য বেশি দিয়েছে এবং এই ওয়েটও বেশি, এই জন্য সে বেশি মার্কস পেয়েছে। ওকে, তা এইরকম করে তাইলে তোমাকে যদি বলা হয় যে তুমি কোনটা সিলেক্ট করবে তিনটা বার থেকে, সো বার 2। দুই নাম্বারটা। হ্যাঁ 2 নাম্বারটা নো ডাউট। আবার যদি দুইটা বলা হয় যে দুইটা সিলেক্ট করো তখন কিন্তু 1 and 2, হ্যাঁ যদিও 3 খুবই কাছাকাছি। তো এরকম আমরা তো মানে মাল্টিপল ট্রেডকে একত্রে কনসিডার করে আমরা এরকম সহজ পদ্ধতিতে ফেনোটাইপিক ভ্যালু দিয়ে আমরা কিন্তু ইনডেক্স তৈরি করতে পারি, এবং ইনডেক্স করে তুমি হয়তোবা 100 মুরগি আছে, ইনডেক্স বের করলে 100 মুরগি বের করে তুমি সেখান থেকে টপ 20 মুরগি তুমি নিবা, নিয়ে পরবর্তী প্রজন্মের জন্য তাদেরকে প্যারেন্ট হিসাবে দিবে, তখন তাদের প্রোডাকশন আরো ভালো হবে। ব্রিডিং হইলো আর কিছুই না, শুধু রেকর্ডিং রাখবা, রেকর্ড রাখবা এবং সিলেকশন করবা, তারপরে তোমার একটা অ্যাচিভমেন্ট আসবে ইন কোর্স অফ টাইম। তাইলে মাল্টি পোল ট্রেড কে কনসিডার করে আমরা এই সিলেকশনটা বা টোটাল ইনডেক্স আমরা তৈরি করতে পারি। ক্লিয়ার সবার কাছে এটা? স্যার এখানে রিলেটিভ এগ ওয়েট একবার 20 10 50 এটাতে কি বুঝাইছে? রিলেটিভ ইকোনমিক ওয়েট ফর এ পার্টিকুলার ট্রেড। আমি প্রথমেই বলছিলাম যে অ্যানুয়াল এগ প্রোডাকশনটাকে সবচেয়ে বেশি দিয়েছি, কারণ কি এইগুলো মুরগিগুলো লেয়ার বার্ড, কারণ মুরগি তোমার যতই সুন্দর হয় কালার, ডিম না দিলে সেটা হলো ভ্যালুলেস, তাই না? তাইলে তার অর্থনৈতিক গুরুত্ব তুমি কোনটাকে দিবা, ঠিক আছে, এটার উপরে তোমার করা হয়েছে, জোর দেওয়া হয়। আমার হলো যে কোন বৈশিষ্ট্যটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন কি তোমার লাইফে, তুমি বলবা যে স্যার এখন যদি একটা গুড জব আমার দরকার, তাই না? তারপরে বলবা যে স্যার একটা সুন্দরী মেয়ে বিয়ে করবো। এগুলো হলো তোমার কাছে এক এক সময় এক একটা ডিমান্ড। যেমন আমার কাছে গুরুত্ব এখন কি সুন্দরী বউ না বা গুড জব না, কারণ আমার 2 জব আছে, এখন হলো যে বাড়ি গাড়ি করা। সুতরাং ইম্পর্টেন্সটা এই স্পেসিফিক। আমাদের পোল্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্সটা হলো যে তোমার কোন ট্রেডকে আমি গুরুত্ব দিব। আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে রিলেটিভ ইকোনমিক ওয়েট, যে গুরুত্বটা আমরা দিব কোন ধরনের বার্ড আমরা নিচ্ছি বা কোন ধরনের এক্সপেরিমেন্ট আমরা করছি, ওই বৈশিষ্ট্যগুলোকে আমরা গুরুত্ব দিব। যেমন এখানে তোমার রিলেটিভ ইকোনমিক ওয়েট 50% দিয়েছি আমরা এগ প্রোডাকশন, যেহেতু ইটস এ লেয়ার। 20% দিয়েছি আমরা বডি ওয়েট, মুরগির ওজন কতটুকু 20 সপ্তাহে, কারণ ওজন যদি ওভার ওয়েট হয় তাহলে কি হবে, চর্বি জমে সে ভালো ডিম পারবে না। আবার যদি আন্ডার ওয়েট হয় তাহলে দেখা যাচ্ছে দেরিতে ডিম পারবে এবং অল্প কিছুদিন ডিম পেরে পরে আর ডিম সে পারবে না। সুতরাং হচ্ছে গুড ট্রেড, এই জন্য 20। আবার 10 দিয়েছি যে কত বয়সে ডিম পাড়া সে শুরু করে, আবার এই ওয়েটটাকে আমরা 20 দিয়েছি ইকোনমিক ওয়েট। আমি বুঝতে পারছো এটা? জি স্যার বুঝতে পেরেছি।
স্যার এখানে রিলেটিভ ইকোনমিক ওয়েটের তো বি এর ভ্যালু, কোনটা? মানে এই যে রিলেটিভ ইকোনমিক ওয়েট গুলো যে দিলাম ওইটাই তো বি এর ভ্যালু না? এই ভ্যালুটা হলো ওয়েটটা আমরা ডিটারমিন করি তার ভেরিয়েন্স কোভেরিয়েন্স থেকে, এবং হলো তুমি ইন অ্যানাদার সেন্স এটা তুমি বলতে পারো যে হ্যাঁ, যে তারপরে হলো এর সাথে হলো যে তুমি মার্কেটিং, তোমার ইকোনমিক্স, এই জন্য আমরা ইকোনমিক ওয়েট বলি যে কোন ইয়েটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, তার ইম্পর্টেন্সটা কতটুকু। এটা আমরা যখন তুমি ম্যাট্রিক্স অ্যালজেব্রা দিয়ে করবা ইকোনমিক ওয়েট, তখন সাধারণত আমরা ইন্ডেক্সের জন্য এটা আমরা যে জেনেটিক ভ্যালু যেটা আসে বিজি এবং বিপি, ওই বিজি এর ভ্যালুটাই আমরা এখানে ইকোনমিক ওয়েট হিসাবে দিই। ঠিক আছে, তুমি কি ওইটাই মিন করতেছো? জি স্যার ওইটাই আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এখানে ভি এর ভ্যালুটা এখানে নিয়ে আসি না, আমরা নিয়ে আসছি জাস্ট ফেনোটাইপিক একটা তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। পরবর্তীতে হয়তো বা আরো ইনডেক্স যখন জেনেটিক মেরিট থেকে আমরা বের করব তখন সেটা আরো ডিটেইলস তোমাদেরকে বোঝানো হবে, যে আমরা ইনডেক্স কিভাবে তৈরি করি সেটা বোঝানোর জন্য এটা করেছি। ঠিক আছে স্যার, তাহলে কি স্যার বার 2 কে আমরা সিলেকশন করব? অবশ্যই, কারণ তার ভ্যালু কত 330, অলমোস্ট ওদের চেয়ে ডাবলের চেয়ে একটু কম, 161 ছিল মাত্র তাদের। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, এখন আসো। হ্যাঁ আর একটা দেশের যে রিলেটিভ ইকোনমিক ভ্যালু যেটা নির্ণয় করে সেটা কি স্যার মানে নির্দিষ্ট করে দেওয়া থাকে, মানে কোনো অ্যাসোসিয়েশন আছে? না না না, ওটা তারা হলো শুধু সিলেকশন করে, তারা নির্ণয় করে? তারা নির্ণয় করে, এটা হলো পপুলেশন স্পেসিফিক, ব্রিড স্পেসিফিক। তোমার কাছে যদি অনেক ডেটা থাকে এবং কোনো বার্ড নিয়ে তুমি কাজ করো, কোনো ব্রিডিং কোম্পানিতে কাজ করো, তারা নিজেরাই এই ডেটা জেনারেট করে, ওরা নিজেরাই এটাকে ইকোনমিক ওয়েট তৈরি করে নিতে হয়। আদারওয়াইজ তুমি যদি অন্যটা দেখে এখানে অ্যাপ্লাই করো, এটা তোমার ফিট হবে না, এবং সেই তুমি যে ইন্ডেক্স তৈরি করতেছো সেটা ফল্টি হবে, ভুল। তাহলে স্যার বিভিন্ন বিভিন্ন কোম্পানির জন্য স্যার বিভিন্ন রকমের রিলেটিভ ইকোনমিক ভ্যালু হতে পারে। তারা ওইটা সেট করে, ওরা নিজস্ব ভাবে সেট করে সেটা। ঠিক আছে, এখন আসো আরেকটা জিনিস, আরেকটা সিলেকশন মেথড আমরা এটা ফলো করি, যেমন রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন। তাহলে রেসিপ্রোকাল মানে কি? পারস্পরিক। পারস্পরিক, ইয়েস, অথবা বিপরীত, আমরা যদি ইয়াতে বলি, হ্যাঁ, মোটা দাগে। আর রিকারেন্ট মানে রিকারেন্ট, এই শব্দটা পাইছো তোমরা? আবর্তিত নাকি স্যার? হ্যাঁ, রিকারেন্ট হলো রিপিটেশন থেকে রিকারেন্ট, যে বারবার পুনরায়। ঠিক আছে, যে আমরা রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন ইটস এ সিলেকশন মেথড, যেখানে আমরা দুইটা বিভিন্ন নন ইনব্রেড, তার মানে বিভিন্ন নন তোমার জেনেটিক্যালি আনরিলেটেড পপুলেশনের মধ্যে ক্রসিং ঘটাবো। ক্রসিং করার পরে তাদের মধ্যে থেকে আমরা বেস্টটাকে ওই প্রজেনের পারফরমেন্স অনুযায়ী বেস্ট ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করে পরবর্তী বংশধরের জন্য আমরা তাদেরকে রেখে দিব। ফর এক্সাম্পল দেখো এখানে, যে এখানে লাইন এ লাইন বি, লাইন আর ব্রিড কিন্তু অলমোস্ট সেম, এটা তোমরা জানো কিনা? আমরা আর নাম শুনছো? কর্নিশ। যেমন ব্রয়লারের ক্ষেত্রে একটা লাইনই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটা হলো তোমার কর্নিশ মেল লাইনে, কারণ তার ওয়েট খুব বেশি। এখন কর্নিশে যখন তুমি কিনতে যাইবা, কর্নিশ একটা ব্রিড, কিন্তু তাকে আবার আমরা লাইন বলি। কখন লাইন বলবো আর কখন ব্রিড বলবো? কখন আমরা লাইন বলবো আর কখন ব্রিড বলবো? হ্যালো, ধারণা আছে কিছু? না আমি বলেছিলাম, তোমরা হয়তো বা খেয়াল করো নাই, যে ব্রিড সাধারণত ফাউমি ব্রিড, এবং যাদের ভিতরে হেটেরোজাইগোসিটি বেশি থাকে, ভেরিয়েশন বেশি থাকে, এবং একটা নির্দিষ্ট টেরিটরি অঞ্চলে তারা বাস করে, যেটা ব্রিড।
আর লাইনটা হলো ওই ব্রিডটাকে তুমি একটা পপুলেশন, সাপোজ তুমি 500 বার্ডকে কিনে নিয়ে আসলে অথবা 1000 বার্ডকে একটা ব্রিডের আড়ায়া, তাদের মধ্যে যখন তুমি নিজেদের মধ্যে ওভার দ্য জেনারেশন নিজেদের মধ্যে ব্রিডিং করাও কয়েক জেনারেশন, তখন কি হবে তার, এবং প্রতি জেনারেশনে তুমি সিলেক্ট করো যে যেগুলো একটু পারফরমেন্স খারাপ, যেগুলোর একটু ফেদার কালার খারাপ, যেগুলোর একটু এগের মধ্যে প্রবলেম আছে, ভেরিয়েশন আছে, সেগুলো তুমি প্রতি জেনারেশনে এর উপর ভিত্তি করে তুমি বাছাই করবে। তাহলে 4 থেকে 5 জেনারেশন সিলেকশন করার ফলে তাদের ভিতরে কি হাইয়েস্ট হোমোজাইগোসিটি ইনক্রিজ করবে, তাই না? জি স্যার। জি স্যার, সিভিয়ার এবং ইনব্রিডিং হবে। হ্যাঁ, সিভিয়ার ইনব্রিডিংটা আমরা মিনিমাইজ করি, দেখা যায় যে 10% এর নিচে রাখি, কিন্তু তাদের ভিতরে হাইয়েস্ট হোমোজাইগোসিটি থাকবে। সবাই দেখতে একই রকম, তাদের স্ট্যান্ডার্ড অফ পারফেকশন একদম একই রকম হয়ে যাবে, এবং তারা একই রকম ডিম পারবে। দ্যাট মিন্স দেয়ার ইজ মিনিমাম জেনেটিক ভেরিয়েশন তাদের মধ্যে থাকবে। এবং ওই যে ফ্লকটা লাস্টলি থাকবে 5 জেনারেশন 4 জেনারেশন পরে, তাদেরকে আমরা বলি লাইন। তখন আমরা কর্নিশ ব্রিডার বলি না, এটাকে বলি যে কর্নিশের লাইন। মেল লাইন ফর কর্নিশ অথবা ফিমেল লাইন ফর কর্নিশ, মেল লাইন ফর প্লাইমাউথ রক, ফিমেল লাইন ফর প্লাইমাউথ রক। এখন ডিফারেন্স বিটুইন লাইন এন্ড ব্রিড কি বুঝছো কিনা বলো? স্যার লাইনটা কি স্যার স্ট্রেন? না না, স্ট্রেনটা পরে আসতেছে। লাইনটা হলো ওই ব্রিডকে যখন আমরা ওভার দ্য জেনারেশন সিলেকশন এবং তাদেরকে পিউরিটি মেনটেন করে নিজেদের মধ্যে ব্রিডিং করাবো, তখন তারা কি হবে যে তাদের ভিতরে একটা এক্সট্রিম হোমোজাইগোসিটি তৈরি হবে এবং তাদের প্রোডাকশন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এভরিথিং অলমোস্ট আইডেন্টিক্যাল এর মতো চলে আসবে, তাদেরকে আমরা লাইন বলি। আর স্ট্রেন হলো ভিন্ন জিনিস, সেটা আমি পরে আসতেছি। আগে লাইন এবং ব্রিডের মধ্যে পার্থক্যটা বুঝো, ঠিক আছে? এখন তুমি একটা ব্রয়লারের ব্রিড তৈরি করবা, একটা লাইন দরকার, লাইন এ, লাইন বি, লাইন সি, লাইন ডি। এখন দেখবা যে যখনই, অথচ এই 4টে কিন্তু লাইন আমরা বলতেছি এখন, কিন্তু আসলে তারা 4টে কি ভিন্ন ভিন্ন ব্রিড, ঠিক আছে? তো এটা কিভাবে তৈরি করা হয়েছে যে লাইন এ সাপোজ সে RIR, কিন্তু তাকে কয়েক জেনারেশন সিলেকশন এবং তাদের মেটিং সিলেকশন করার ফলে তাদের ভিতরে যখন সাফিসিয়েন্ট হোমোজাইগোসিটি হয়েছে, মিনিমাম হেটারোজাইগোসিটি থাকে এবং তাদের স্ট্যান্ডার্ড অফ পারফেকশন মানে অলমোস্ট তোমার ক্লোজ চলে আসে সবাই, তখন তাদেরকে আমরা বলতেছি লাইন, ঠিক আছে? আর ব্রিড হলো তো ব্রিডই আমরা সবাই পালতেছি, আমার কাছে আছে, তোমার কাছে আছে, 10টা লোকের কাছে থাকতে পারে, বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়নে থাকতে পারে, এক দেশ থেকে আরেক দেশ থাকতে পারে। কিন্তু লাইনটা হলো তোমার নিজস্ব অবজেক্টিভ অনুযায়ী কোনো একটা ব্রিড থেকে তাদের ভিতরে পিওর ব্রিডিং করে কয়েক জেনারেশন সিলেকশনের ফলে তাদের হোমোজাইগোসিটি অনেকটা বেশি থাকবে এবং মিনিমাম হেটারোজাইগোসিটি থাকবে। ওই অবস্থায় তাদেরকে আমরা বলি লাইন। আমার মনে হয় আমি এটা ক্লিয়ার তোমার কাছে, তোমাদের? জি স্যার। জি স্যার। ক্লিয়ার না? তো এই জি জন্য স্যার। হ্যাঁ, জি আর স্যার। স্ট্রেইনটা আমি পরে তোমাদেরকে বলতেছি। এখন দেখো এখানে রেসিপ্রোকাল কেন, লাইন এ এবং লাইন বি, তার মানে কি দুইটা ব্রিড, সেপারেট ব্রিড, তাই না? আমরা যদি মোটা দাগে বলি যে ব্রড সেন্স আমরা বলতে পারি ব্রিড, কিন্তু যখনই আমরা তাদেরকে ব্রিডিং করানোর ফলে উইদিন পপুলেশনে তাদের হাইয়েস্ট হোমোজাইগোসিটি তৈরি করি, তাদেরকে আমরা লাইন বলছি। এখন দেখো লাইন এ এর মেল ক্রস করাচ্ছি কার সাথে? বি এর সাথে, ঠিক আছে? এর মেল এটা কি ভুল লিখলাম কি এখানে? হ্যাঁ দেখো, লাইন এ এবং বি দুইটা আমাদের পপুলেশন আলাদা। লাইন এ এর ক্ষেত্রে কি করেছি, এ এর মেল তার সাথে ক্রস করাচ্ছে কাকে? বি এর ফিমেল। উল্টা ভাবে আমরা করাচ্ছি কি, বি এর মেল ক্রস করাচ্ছি কার সাথে? এ এর সাথে, এ এর ফিমেলের সাথে। তার মানে দুইটাই কিন্তু আমরা দুই ভাবে করাচ্ছি। তাইলে একটা লাইনের মেল লাইন আরেকটার ফিমেল লাইন আবার অপোজিটলি রেসিপ্রোকালি আমরা উল্টা ভাবে করাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় রেসিপ্রোকাল। দ্যাট মিন্স বিপরীতমুখী, পারস্পরিক বা বিপরীতমুখী। আর রিকারেন্ট সিলেকশনের যে বারবার সিলেকশন করি আমরা, তাহলে এখন দুইটা লাইন ছিল, তাদেরকে আমরা যখন রেসিপ্রোকালি ক্রস করাইছি এবং আমরা 20টা
প্যান মানে ছোট ছোট বাক্সের মধ্যে ধরো যে 10টা 5টা মেল একটা 5টা ফিমেল একটা মেল 5টা ফিমেল একটা মেল এইভাবে আমরা রেখেছি। আবার এই লাইন বি এর গুলো আমরা 21 থেকে 40 তার মানে 20টা প্যানে আমরা রেখেছি আলাদা আলাদা করে রেকর্ড রাখার জন্য। রাখার পরে তাদের পারফরমেন্স আমরা দেখলাম, তাদের গ্রোথ এগ প্রোডাকশন সবকিছু দেখলাম, গিয়ে দেখলাম তাদের মধ্যে যে সন্তান সন্ততি আসছে তাদের মধ্যে প্যান 3 বেস্ট, এখানে 1 থেকে 20 ছিল। 3 নম্বর প্যানের যে বাচ্চাগুলো ছিল তাদের পারফরমেন্স ভালো। আবার 6 নম্বর প্যানের মধ্যে যেটা ছিল সেটা ছিল সেকেন্ড বেস্ট। লাইকওয়াইজ এখানে 23 নম্বরে ছিল, হ্যাঁ আচ্ছা 23 নম্বরে তোমার ছিল বেস্ট এবং 36 নম্বর প্যানে ছিল সেকেন্ড বেস্ট। এটুকু বুঝছো কিনা বলো? জি স্যার। হ্যাঁ, আমি আবারও বলতেছি যে লাইন এ লাইন বি তোমার কাছে দুইটা লাইন আছে তাই না? তাদেরকে আমরা রেসিপ্রোকালি, এখন তুমি বলতে পারো স্যার এটাকে তো রেসিপ্রোকালি করা দরকারটা কি? করা অর্থই হলো যে কোন লাইনের মেলের সাথে কোন লাইনের ফিমেলটা ম্যাচিংটা বেস্ট টু বেস্ট হয়, বুঝতে পারছো? উই ডোন্ট নো, আমরা কিন্তু জানি না, এই জন্য আমরা পসিবল কম্বিনেশনটা বের করি যে কার সাথে কার ম্যাচিংটা বের হয়। এইখানে দেখো আমরা লাইন এ এর সাথে বি করেছি, কিন্তু দেখা গেল লাইন বি এর বি এর মেল এবং এ এর ফিমেল দিলে এদের পারফরমেন্সটা ভালো হয়। সুতরাং আমি এটাই কি নিব, লাইন এ এর যে কম্বিনেশনটা এটা আমরা নিব না। এরকম এ এবং বি ফিমেল এদের মধ্যে যখন আমরা ক্রস করে যে বাচ্চাগুলি পেলাম, বাচ্চাটাকে 20 ভাগে আমরা ভাগ করলাম। সাপোজ 200 বাচ্চা এবং 200 বাচ্চা, তাইলে 20 ভাগে ভাগ করলে প্রত্যেকটা প্যানের ভিতরে 10টা করে বাচ্চা পড়ে। এই 10টা বাচ্চাকে আমরা দিলাম। আবার এইখানেও 21 থেকে 40 200 বাচ্চা হলো, তাদেরকে 10টা 10টা করে আলাদা করে রাখলাম। রাখার পরে একটা নির্দিষ্ট সময় পরে যখন আমরা এগ প্রোডাকশন হোক গ্রোথ হোক যে কোনো ট্রেডের জন্য যখন আমরা সিলেকশন করতে গেলাম, তখন দেখলাম যে 3 নম্বরের বাচ্চাগুলো হলো মানে বেস্ট পারফর্ম করতেছে, অথচ আমার ডায়েট কিন্তু সেম, ফিডিং সেম, ম্যানেজমেন্ট সেম, ভ্যাকসিনেশন সেম, এনভায়রনমেন্ট সেম। আবার 6 নম্বরটা হলো সেকেন্ড বেস্ট, আর এখানে হলো 23 বেস্ট 36 সেকেন্ড বেস্ট। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার তারা তো সবাই সমান জেনেটিক্যালি, তাহলে এখানে 3 এবং 6 নম্বর প্যান কেন বেস্ট? অ্যান্সারটা কি হবে তাইলে? স্যার হোমোজাইগাস জিনের পরিমাণ বা হেটেরোজাইগাস জিনের পরিমাণ থেকে? না না, অ্যান্সারটা এরকম না। অ্যান্সারটা হবে যে তুমি তো র্যান্ডমলি বাচ্চাগুলিকে নিয়েছো, তুমি আর ওই 3 নম্বরে নিয়ে মানে ভালোগুলি ওখানে ঢুকায় রাখছো না, তাই না? তুমি র্যান্ডমলি ওইখানে 10টা বাচ্চা রেখে দিছো, কিন্তু তুমি তোমার আননোয়িংলি রাখার ফলেও যাদের ভিতরে জেনেটিক কম্বিনেশনটা ভালো তারাই ওইখানে হয়তোবা চলে গেছে। এটা হলো যে ম্যাটার অফ বাই চান্স। তোমরা যখন কার্ড খেলো, যখন দেখো সাফল দিতে বলো বারবার, তাই না? যে ভালো করে সাফল দাও, সাফল দেওয়ার অর্থটা কি? কম্বিনেশনটা ভালো হয়, যাতে কার্ড ভালো পড়ে। ইয়েস, যে একজন বলা যে কম্বিনেশন, যে তোমার কাছে যে কার্ডের কম্বিনেশনটা, তো তুমি 13টা কার্ডের কম্বিনেশন যাতে সুন্দর আসে, যাতে তুমি জিততে পারো, অথচ এটা কিন্তু র্যান্ডম সিলেকশন, তাই না? এরকম প্রয়োজনীয় যখন তুমি 10টা 10টা রাখলা, দেখবা যে র্যান্ডমলি হয়তো বা তুমি জানতেছ না, তারপরে ওইখানে তাদের জেনেটিক কম্বিনেশনটা, ওই 10টা বাচ্চার জেনেটিক কম্বিনেশনটা অন্যদের তুলনায় অনেকটা ভালো, এই জন্যই তারা বেস্ট পারফর্ম করতেছে। এবং প্যান 6 হলো সেকেন্ড বেস্ট পারফর্ম করতেছে, অথচ ওদের খাবার অন্যান্য নন জেনেটিক সবগুলো ছিল ইকুয়াল। এরকম লাইন দিতেও 23 এবং 26 বেটার পারফর্ম। এতটুকু বুঝছো তো, তাই না? জি স্যার। হ্যাঁ, তাইলে আমরা কি করব, এই যে বেস্ট এবং সেকেন্ড বেস্ট পারফর্ম এদেরকে আমরা কি হিসাবে প্যারেন্ট হিসাবে রেখে দিব পরবর্তী বংশধর তৈরি করার জন্য। এইখানেও 23 এবং 26 কে রেখে দিব পরবর্তী বংশধর তৈরি করার জন্য অ্যাজ প্যারেন্টস, আর বাকিগুলো কি করব, সব ডিসকার্ড করে দিব। এই জন্যই বলা হয়েছে যে ইটস এ সিলেকশন অফ ব্রিডিং অ্যানিমালস ইন ট্রু ইনব্রেড পপুলেশন। দুইটা পপুলেশন আমার কাছে আছে নন ইনব্রেড, যে লাইন এ লাইন বি, এবং based on the performance of their offspring, two populations are crossed.
যখন আমরা ক্রসিং করব ওই অ্যানিমেল গুলোকে আমরা এই প্রোজেনির মধ্যে যারা ভালো তাদেরকে আমরা রেখে দিব অ্যাজ প্যারেন্টস ফর দ্য প্রোডাকশন অফ নেক্সট জেনারেশন। ক্লিয়ার সবার কাছে? স্যার আমার পেন অনুযায়ী যদি ভালো না আসে তাহলে কি স্যার আমি যে কোনো পেন থেকে যেটার পারফরম্যান্স ভালো ইন্ডিভিজুয়াল বার্ড সিলেক্ট করতে পারবো? ইয়েস, যদি গুড কোয়েশ্চেন, যে আমার দেখলা যে তোমার সিগনিফিকেন্টলি ভালো রেজাল্ট হয় না, অলমোস্ট অল আর ইকুয়াল, তখন কি করবা? তুমি যে কোনো দেখে 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 ইন্ডিভিজুয়ালি যাদেরকে ভালো ওইটা দেখে তুমি সিলেক্ট করতে পারো। ঠিক আছে? এরকম এরকম কোয়েশ্চেন আশা করি। এখন দেখো এখানে স্যার সেম জেনারেশনই সব সময় করা হয় নাকি স্যার ব্যাক ক্রসিং ও করা হয় মাঝে? না না, সেম জেনারেশন, এটা ব্যাক ক্রসিং, এটা হলো ক্রস ব্রিডিং, তাই না? জি স্যার। ব্যাক ক্রসিং হলো যে এদের সাথে আবার পুনরায় বাবা মায়ের সাথে মিল। এখন দেখো স্যার একটা পেনের সবগুলো বার্ডের পারফরম্যান্স যে ভালো হবে বিষয়টা কি এমন? না না, এটা তো এভারেজ নিবা তুমি, যে পেন 1 এর এভারেজ, পেন 2 এর এভারেজ, পেন 3 এর এভারেজ। ঠিক আছে? এভারেজে গিয়ে এটা রিলে রেসের মতো, যে তোমার একক কোনো এটা ইন্ডিভিজুয়াল সিলেকশন না, এটা পেন সিলেকশন। হ্যাঁ, তুমি পেন 3 এর ভিতরে হয়তো বা একটা বেস্ট হইলো, কিন্তু তারপরেও 10টা বার্ডের মধ্যে একটা বার্ড একটু ছোট বা খারাপ, তুমি তাকে ইন্টেনশনালি বাদ দিয়ে দিবা। ঠিক আছে? কিন্তু পেন 3 কে আমার রাখতে হবে। এখন দেখো পেন 3 এবং পেন 6 এদের মধ্যে, তাইলে পেন 3 এর মেল, ঠিক আছে, এবং তাইলে পেন 6 এই যে আবার আমরা কি করব, দেখো এই যে এখানে সেকেন্ড ডে এরা কিন্তু প্যারেন্ট হিসেবে আমাকে থেকে গেল। তাহলে আগে ছিল আমার প্যারেন্ট হলো এক জোড়া, এখন প্যারেন্ট কয় জোড়া হয়ে গেল? 2 জোড়া করে। 2 জোড়া না, 4 জোড়া হয়ে গেল। এই যে 4 3 6 23 এবং হলো 36 মেল ফিমেল প্রত্যেকটাতে আছে। তাইলে দেখো এদের কম্বিনেশনটা পরবর্তীতে কি হবে, যে পেন 3 এর মেল দিয়েছি 36 এর ফিমেল। ঠিক আছে? আবার পেন 6 এর মেল 36 এর ফিমেল, পেন 3 এর মেল 23 এর ফিমেল, পেন 6 এর মেল 36 এর ফিমেল, মানে এরকম করে কম্বিনেশন করে কিন্তু আমরা দিব। এবং 23 হবে লাস্টে। হ্যাঁ 23 হবে না? হ্যাঁ 6 এবং হয়ে গেছে 23। ওকে, হ্যাঁ ইয়েস, এরকম মানে পারমুটেশন ও কম্বিনেশনের যেরকম অঙ্ক করছো তোমরা, যে একটার মেল আর একটা ফিমেল এরকম করে আমরা দিব। লাইকওয়াইজ এরকম করে দেওয়ার পরে যে এখানেও দেখো এইভাবে দেওয়া হয়েছে, দিয়ে আবার আমরা প্রত্যেকটার জন্য কি করব, এরকম 20টা পেন অথবা 10টা পেনে আলাদা আলাদা করে আমরা পালন করব। এবং ওইখান থেকে আমরা আবার কি করব, টপ 2 অথবা টপ 3 কে আমরা সিলেক্ট করব অ্যাজ প্যারেন্টস ফর দ্য প্রোডাকশন অফ জেনারেশন। তাইলে আমরা যদি এইটা এইখানে দেখি যে ফার্স্ট ইয়ার মিটিং এ আমরা একটা জেনারেশন নিয়েছিলাম, তাদের বাচ্চা পেলাম, বাচ্চা থেকে আবার আমরা কি করলাম, সিলেক্ট করলাম, এদেরকে আবার প্যারেন্টস দিলাম, এই প্যারেন্টস থেকে আবার আসলো আমার কি জেনারেশন 2, এদের ভিতর থেকে আবার সিলেকশন করে আমরা আসবে জেনারেশন 3। ক্লিয়ার সবাই? এই জন্যই যে এটাকে বলা হয় যে রেসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন, যে আমরা ক্রসটা করব বিপরীত ওয়ে, একটা ব্রিডের মেল একটা লাইনের মেল, হ্যাঁ আরেকটার ফিমেল অন্য লাইনের, এভাবে এবং এদেরকে প্যারেন্ট হিসেবে আমরা পরবর্তীতে তাদেরকে সিলেক্ট করব। এই জন্য এটাকে রিকারেন্ট বলে, যে বারবার যেহেতু সিলেকশন করি সেই জন্য এটাকে আমরা রিকারেন্ট সিলেকশন বলি। এবং এদেরকে দিস সাইকেল ক্যান বি রিপিটেড আনটিল ডিজায়ার্ড প্রগ্রেস। এটা সাধারণত তোমার দেখা যায় যে 3 4 5 4 থেকে 5 জেনারেশন গেলেই দেখা যায় তাদের ভিতরে হোমোজাইগোসিটি তৈরি হয়েছে এবং আর তাদের রেসপন্স আসবে না, সিলেকশন রেসপন্স আসবে না, অলমোস্ট সবাই সেম, তখন আর সিলেকশন করার দরকার নেই। এটাও একটা কিন্তু সিলেকশন মেথড। স্যার কোন ধরনের ট্রেটের ক্ষেত্রে এই সিলেকশন করা যাবে? এটা সাধারণত আমরা এগ প্রোডাকশন জন্য এটা আমরা আমাদের একটা গুড ওয়ে। ঠিক আছে? মানে এগ রিলেটেড যেগুলো আছে, কারণ গ্রোথের জন্য আমরা সাধারণত কি করি, গ্রোথ হলে হাই হেরিটেবল, তুমি এটাকে 8 সপ্তাহ লালন পালন করলে দেখবা যে যেগুলো ভালো গ্রোথ ওদেরকে তুমি আলাদা আলাদা বেছে নিয়ে যেতে পারো। কিন্তু এটা হলো যাদের হলো হেরিটেবিলিটি লো এবং মডারেট, তাদের জন্য কিন্তু আমরা এগুলো মানে ইজিলি করতে পারি। ঠিক আছে? বুঝো নাই কে বলো? এটা কিন্তু একটা সুন্দর জিনিস। হ্যাঁ
স্যার এখানে যদি আমরা এগ প্রোডাকশনের জন্য বি তে যদি ফিমেলটাকে সিলেক্ট করি, ওই ফিমেলের যে পারফরমেন্স হবে, লাইন বি তে যদি বিটাকে মেল ওই ফ্লকের আগে মেল নেই, তার কি সেম পারফরমেন্স হবে? নো, কারণ এই জন্যই তো তুমি কম্বিনেশনটা খুঁজতেছো যে কোনটা, ওই যে ফেয়ার এন্ড লাভলির অ্যাড দেয় না যে মানে 3 বছর পরে বিয়ে করবে, যে ম্যাচিং হইতে হবে। এখানে কিন্তু জেনেটিক্যালি অলমোস্ট অল আর সেম, একটা 50% আর একটা 100% তা কিন্তু না। এর ভিতরে একটা হয়তো বা 70, একটা 75, একটা 78, একটা 80, এরকম এত কম ভেরিয়েশনের মধ্যে তোমাকে বেস্ট ইন্ডিভিজুয়ালকে চুজ করার জন্য দিস ইজ এ গুড। এবং এটা কিন্তু পরীক্ষিত, কারণ তুমি তার পারফরমেন্সটা দেখে তারপরে তাকে তুমি প্যারেন্ট হিসেবে সিলেকশন করতেছো পরের বংশধর তৈরি করার জন্য। ঠিক আছে, লিখবো হ্যাঁ সুপারিশ সহ এরকম নাকি? খুলতে হবে সব রাখার জন্য। হ্যাঁ স্যার হ্যাঁ, এটা হলো একটা পরীক্ষিত মেথড, যে তুমি ক্রসিং করার ফলেও তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তুমি পরবর্তী বংশধর তুমি সিলেক্ট করতেছো অ্যাজ প্যারেন্টস, এবং তারপর আবার তাদের মধ্যে করতেছো। এতে কি হয় যে তোমার ফেইলিউর হওয়ার চান্স খুব কম থাকে, কারণ এখানে ম্যাক্সিমাম বেটার কম্বিনেশন হওয়ার ফলে তুমি কিন্তু এটা করতেছো। তো এখন এই রেসিপ্রোকাল রিকনসিলেকশন আমি বলেছি যে কেন PAN3 ইজ বেস্ট, কেন PAN2 ইজ বেস্ট, কারণ হলো যে একই জেনোটাইপ কিন্তু তারা তাদের ভিতরে তোমার বাই চান্স বেটার জেনেটিক কম্বিনেশনটা হয়ে গেছে তাদের মধ্যে, সেটা তুমিও জানো না যেহেতু তুমি বাচ্চাগুলোকে র্যান্ডমলি দিয়েছো। এবং এই যে কম্বিনেশনটা, এটাকে আমরা বলি যে কম্বাইনিং এবিলিটি। কম্বাইনিং এবিলিটি পড়ছো কিনা? না স্যার। হ্যাঁ, যে কম্বাইনিং এবিলিটিটা হলো যে ইজ দ্য ক্যাপাসিটি অফ এন ইন্ডিভিজুয়াল, একটা বার্ডের, টু ট্রান্সমিট কি সুপিরিয়র পারফরম্যান্স টু ইটস অফস্প্রিং। যে কতটুকু সে পাস থ্রু করতে পারবে সেটা তার নির্ভর করে কম্বাইনিং এবিলিটির উপরে। সরি, হ্যালো, তাহলে কম্বাইনিং এবিলিটিটা এটা হলো যে ইন্ডিভিজুয়াল বার্ডের যে ক্যাপাসিটি অফ ট্রান্সমিট সুপিরিয়র পারফরম্যান্স, যেটা যেই কারণে আমরা একই বার্ড হওয়ার পরেও সুপিরিয়র পারফরম্যান্সের বার্ড গুলো আমরা 3 নম্বর পেনে অথবা 23 নম্বর পেনে পেয়েছিলাম, যার কারণে কি করছে তারা এই তাদের পারফরম্যান্সটা ভালো হয়েছে। ঠিক আছে, যে ইট ইজ দ্য ফেনোমেনন উইথ হুইচ ইনব্রেড লাইনস এন্ড ক্রস টু গিভ রাইজ টু হাইব্রিড ভিগর। এবং সেটা হয় কেন? হাইব্রিড ভিগর পড়াইছে তোমাদের? জি স্যার। তাহলে তো তোমরা জানো যে হাইব্রিড ভিগরটা হলো যখন যে দুইটা পিওর ব্রিড অথবা দুইটা এর মধ্যে ক্রস করানোর ফলে যে প্রোজেনিক পারফরম্যান্স বেটার দেন দা প্যারেন্টাল এভারেজ, তাই না? তাকে আমরা বলি কেন হাইব্রিড ভিগর। এবং কেন কেন হয় সেটা? যে ক্যাপিটাল এ এবং স্মল এ মানে হেটেরোজাইগোসিটি ম্যাক্সিমাম থাকে কি ওই বাচ্চাটার মধ্যে, এই জন্যই তার পারফরম্যান্স কি হয়ে যায়, ভালো হয়ে যায়। ঠিক আছে, জি স্যার। ফার্স্ট জেনারেশনে হবে কিন্তু সেকেন্ড জেনারেশনে আবার আস্তে আস্তে কমতে থাকবে। কারণ হলো আবার কি হোমোজাইগোসিটি আস্তে আস্তে ক্রিয়েট হতে থাকে। মানে হেটেরোজাইগাস ক্যাপিটাল এ স্মল এর কাছে যখন তুমি আবার ক্রস করাবা তখন দেখবা যে কি স্মল এ 25% হয়ে যাবে এখানে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এই জন্য যে প্রথম যেন F1 এ সবচেয়ে বেস্ট হবে, F2 F3 F4 এ গিয়ে আস্তে আস্তে কি সেটা কমে যাবে। এই জন্য আমরা সাধারণত কম্বাইনিং এবিলিটিটা এটাই বোঝায় যে capacity of an individual or a group of individuals to transmit their superior performance to the offspring, যে কতটুকু ট্রান্সমিট করার সক্ষমতা তার মধ্যে আছে, এটাই কম্বাইনিং এবিলিটি। কারণ যদি সক্ষমতা না থাকে, তার কম্বিনেশন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু পরবর্তী বংশধর ভালো হবে না। এটাই আবার সেম বার্ড তোমার কাছে আছে, এক গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, সবাই ভালো করতেছে না। কারণ কি? কারণ সবারই ইনহেরিট করার ট্রান্সমিটিং এবিলিটি সমান থাকে না।
যেখানে যাদের ভালো থাকে তাদের মধ্যে কম্বিনেশনটা ভালো হবে এবং তাদের পারফরমেন্স ভালো হবে। এই জিনিসগুলি বলা যায়। এবং এই কম্বাইনিং এবিলিটিটা আমরা কিভাবে টেস্ট করি? সাধারণত যখন ক্রস করি বিভিন্ন লাইনের মধ্যে ক্রস করলে যে বাচ্চাগুলি হবে, বাচ্চার পারফরমেন্স তার প্যারেন্টাল লাইনে থেকে পারফরমেন্স থেকে কতটুকু কম বেশি হচ্ছে, কতটুকু কম বেশি হওয়া মানে যে কতটুকু সে ট্রান্সমিট করতেছে, সেটা আমরা বের করতে পারি। এখন এটা দুই ধরনের, একটা হলো জেনারেল কম্বাইনিং এবিলিটি আর একটা হলো স্পেসিফিক কম্বাইনিং এবিলিটি। তাহলে জেনারেল কম্বাইনিং এবিলিটিটা হলো to designate the average performance of a line or breed in a particular series of process. এটা আমি দেখাই, আজকে দুইটা জিনিসই পড়াবো। যে জেনারেল কম্বাইনিং এবিলিটিটা হলো যে তোমার কাছে তিনটা লাইন আছে, লাইন এ, লাইন বি, লাইন সি। এখন তুমি তাদেরকে আলাদা আলাদা লালন পালন করবা, আবার তিনটাকে একত্রে লালন পালন করবা। তিনটাকে যখন একত্রে র্যান্ডমলি লালন পালন করবা, এটা হলো যে পপুলেশন এভারেজ। এই যে এখানে লিখছি দেখো, তাহলে জেনারেল কম্বাইনিং এবিলিটি xi মাইনাস x, তার মানে xটা হলো তিনটা পপুলেশনের এভারেজ আর xi হলো একটা নির্দিষ্ট লাইনের এভারেজ। যেমন এটা লাইন এ হইতে পারে, বি হইতে পারে, সি ও হইতে পারে। এখন তিনটাকে একত্রে তুমি যখন ক্রস করলা, ক্রসের পারফরমেন্স আর ওই লাইনটাকে পারলা, তার পারফরমেন্স যখন বিয়োগ দিবা, তখনই কিন্তু তুমি বুঝে যাইবা যে এই এক্স এ বি সি তাদের ট্রান্সমিটিং এবিলিটিটা কতটুকু। যে যদি এক্স বি পারফরমেন্স ভালো হয় দেন দা এক্স এ এবং এক্স সি, তার মানে যে এক্স বি যে এই ট্রেডকে ট্রান্সমিটিং কম্বাইনিং এবিলিটিটা মাচ বেটার দেন এক্স এ এন্ড এক্স সি। ঠিক আছে? তো এই জন্য সাধারণত ক্রস ব্রিডিং এক্সপেরিমেন্টে আমরা প্যারেন্টাল জেনারেশন থেকে তার যখন এই সিরিজ অফ ক্রস করাই, আমরা সেই ক্রস ব্রিড পারফরমেন্স থেকে প্যারেন্টাল এভারেজের পারফরমেন্সটা কতটুকু, সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। দেখা গেল যে এক্স এর মান ইজ বেটার দেন দ্য এক্স বি, তার মানে কি তাদের ভিতরে হাইব্রিড বিগ্র বেশি হয়েছে, এই জন্য এক্স বি এর চেয়ে কম। সেটা অন্য কোনো ব্রিডের কন্ট্রিবিউশনের কারণে তার বেশি হয়েছে, এক্স বি এর কারণে হয়নি। সেটা হয়তো এক্স এ এর কারণে হয়েছে অথবা এক্স সি এর কারণে হয়েছে। ঠিক আছে? জাস্ট হলো আমরা এটা দিয়ে কম্বাইনিং এবিলিটি দিয়ে আমরা কম্বিনেশনটা কি বেটার অর গুড অর ওর্স, এটা আমরা ইয়ে করি, ডিনোট করি যে কতটুকু ভালো, ভালো হইলো কতটুকু ভালো, সেটা আমরা বের করার চেষ্টা করি। ঠিক আছে? এইটুকু বুঝো নাই কে বলো, বা কোনো কোয়েশ্চেন থাকলে বলো কম্বাইনিং এবিলিটি নিয়ে। হ্যালো, সবাই কি ঘুমাই পড়ছে নাকি? শুধু ফার্স্ট জেনারেশনের জন্য কনসিডার করব, সেকেন্ড জেনারেশন কি স্যার করলে তো স্যার হাইব্রিড ভিগরটা হবে না? অবশ্যই হবে। হবে না কে বলছে তোমাকে? হাইব্রিড ভিগরটা হলো দ্য পারফরম্যান্স অফ প্রোজেনি, যেটা হলো ইজ better than the average performance of parents or either one parent। যে তোমার একটা প্রোজেনি তুমি করলা F1 A এবং B এর মধ্যে ক্রস করে যে প্রোজেনি হলো, সেই প্রোজেনি পারফরম্যান্স যদি মাতা অথবা পিতা মাতার এভারেজ যে বেশি হয়, তাকে আমরা কি বলি? হাইব্রিড ভিগর। এখন হাইব্রিড ভিগরটা কেন হয়? হইতাছে যেহেতু হেটেরোজাইগোসিটি ম্যাক্সিমাম থাকে ওইখানে, তাই না? এই জন্য আমরা এটাকে হাইব্রিড ভিগর বলি। আর F2 তে গিয়ে আবার কি হবে? F2 পাইতে গেলে তোমার ক্রস করাইতে হবে কার সাথে কার? আবার স্যার F1 এর সাথে F1 এর ক্রস করাবো। তখন কি হবে? এই যে তোমার হেটেরোজাইগাস ক্যাপিটাল এ এবং স্মল এ ছিল, যেটা আমরা জেনেটিক্সে পড়াইছি, তা ওইখানে কি স্মল এ আছে না? এই স্মল এ আবার কি হয়ে যাবে? রিসেসিভ হয়ে যাবে, আবার রিসেসিভ হবে কিছু, আবার হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগোসিটি আবার কিছু বাড়তে থাকবে। তার মানে হোমোজাইগোসিটি বাড়া মানে হলো আবার তার পারফরম্যান্স ওই ম্যাক্সিমাম থাকবে না, একটু কমবে। এই জন্য আমরা বলি যে হাইব্রিড ভিগরটা যত তুমি F2 থেকে F3 যাইবা, হাইব্রিড ভিগর আস্তে আস্তে কমতে থাকে, প্রপোর্শনালি কমতে থাকে। ফার্স্ট জেনারেশনের মতো হবে না। ক্লিয়ার? স্যার ব্রয়লারে কি স্যার এটাই করা হয়েছে? মানে
না ফার্স্ট না জেনারেশনটা ইয়েস, একদম ব্রয়লারে যেটা তোমার দেওয়া হয়, এই যে এইখানে এটা পড়াবো আমি, এই যে 4A ক্রস ফর ব্রয়লার ডেভেলপমেন্ট, এই প্রশ্নের উত্তরগুলো আশা করি কালকে আমি দিতে পারবো। কারণ টার্মিনাল প্রোডাক্ট মানেই তোমার ম্যাক্সিমাম হেটেরোজাইগোসিটি দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে মার্কেটে। এরপরে এদেরকে লালন পালন করে তুমি যদি সেকেন্ড এদেরকে প্যারেন্ট হিসেবে ডিম ফুটাই কোনো কিছু করবা, ওই সিস্টেম আর ব্রিডাররা রাখে নাই তোমার কাছে, বুঝছো না? জি স্যার। হবে, হইলেও তার পারফরমেন্স অনেক খারাপ হবে, যেহেতু ওরা নিজেদের নিজেদের মধ্যে মধ্যে ব্রিডিং control এবং রাখছে। তাদের মধ্যে ম্যাক্সিমাম হেটেরোজাইগোসিটিটা থাকবে না। এই ম্যাক্সিমাম হেটেরোজাইগোসিটি এই ব্রয়লার যেটা আছে অথবা স্ট্রেন যেটা মার্কেটে চলতেছে এর মধ্যেই আছে, বুঝছেন ম্যাডাম? জি স্যার। এই জিনিসগুলি কালকে আমরা একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, সবাই থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি স্যার। ওকে, হ্যাঁ কালকে আমরা কম্বাইনিং